স্ট্র্যাটেজিক ক্যাপাসিটি প্ল্যানিং ফর প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, এটি আমাদের লাস্ট চ্যাপ্টার। ঠিক আছে, ইউনিট পরের ম্যাথ গুলো একটু বড় বড়, বাট সহজ আছে। এটা আগে প্রথম চ্যাপ্টারে যে ম্যাথ গুলো ছিল ওখানে কিন্তু ম্যাথ গুলো একটু ঠিকই ছিল। যদি তোর ইউনিট না বুঝোস তাহলে কিন্তু মারা। আর এখানে জাস্ট সূত্র বসাবি, ক্যালকুলেশন করবে, হয়ে যাবে। আচ্ছা, মেজারিং ক্যাপাসিটি। ক্যাপাসিটিটা কি জিনিস সেটাকে বলতে পারবি? ক্যাপাসিটি হচ্ছে বেসিক্যালি এই যে ম্যাক্সিমাম আউটপুট দ্যাট অ্যান অর্গানাইজেশন অথবা মেশিন ক্যান প্রডিউস ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম। একটা তোর গিভেন পিরিয়ড অফ টাইমের ভিতরে একটা মেশিন ম্যাক্সিমাম যে আউটপুট দিতে পারে ওটাকে আমরা বলি ক্যাপাসিটি। ক্যাপাসিটি তিন টাইপের, একটা ডিজাইন ক্যাপাসিটি, একটা থিওরিটিক ক্যাপাসিটি, অ্যাকচুয়াল ক্যাপাসিটি। ক্যাপাসিটি এফিসিয়েন্সি যদি বের করতে চাস, এফিসিয়েন্সি কিভাবে বের করে? অ্যাকচুয়াল আউটপুট, যেটা এই যে অ্যাকচুয়াল আউটপুট ডিভাইডেড বাই ইফেক্টিভ ক্যাপাসিটি ইনটু 100% দিলে এফিসিয়েন্সি পাওয়া যায়। আর কতটুকু পার্সেন্ট, কত পার্সেন্ট ইউটিলাইজ করতে পারছিস, ইউটিলাইজেশন বের করা যায় এই যে অ্যাকচুয়াল আউটপুট ডিভাইডেড বাই ডিজাইন ক্যাপাসিটি। তাহলে আমরা ইউটিলাইজেশনটা পাবো। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, সিম্পল কোশ্চেন, যে তোর এই যে ডিজাইন ক্যাপাসিটি দেওয়া আছে, ইফেক্টিভ ক্যাপাসিটি দেওয়া আছে, এন্ড অ্যাকচুয়াল ক্যাপাসিটি দেওয়া আছে। তোর বের করতে বলছে ইউটিলাইজেশন বের করতে বলছে, এফিসিয়েন্সি বের করতে বলছে। তাহলে ইউটিলাইজেশন কত হবে? এই যে অ্যাকচুয়াল ডিভাইডেড ডিজাইন, যা সেটা ইন্টু 100%। ওকে। আর যদি এফিসিয়েন্সি বলি তাহলে এফিসিয়েন্সি কত হবে? অ্যাকচুয়াল ডিভাইডেড এই যে ইফেক্টিভ ইন্টু 100%। এরপর আমরা যদি নেক্সট দেখি, তো ক্যালকুলেটিং দ্য প্রসেসিং রিকোয়ারমেন্ট। তো প্রসেসিং রিকোয়ারমেন্টের সূত্রটা দেখ। বেসিক প্রবলেম হচ্ছে কি, টোটাল প্রসেসিং টাইম নিডেড ডিমান্ড ইনটু প্রসেসিং টাইম পার ইউনিট। যেটুকু ডিমান্ড আর পার ইউনিট প্রসেস করতে কতটুকু সময় লাগতেছে, ঠিক আছে, ওইটা দিয়ে গুণ করলে আমরা টোটাল প্রসেসিং টাইম নিডেড এই ভ্যালুটা পাবো। আর রিকোয়ার্ড ক্যাপাসিটি, অনেক সময় রিকোয়ার্ড ক্যাপাসিটি মেশিন মানে রিকোয়ার্ড মেশিনও বলা হয়। ঠিক আছে, সাপোজ তোর একটা ইউনিট ভ্যালু দিল যে কতগুলা মেশিন দরকার, তার মানে ম্যাথ আছে একটা, যেমন কি যেই ম্যাথটাই মনে হয় এই যে ক্যালকুলেট দ্য টোটাল অ্যানুয়াল প্রসেসিং টাইম রিকোয়ারমেন্ট, ডিটারমাইন দ্য অ্যানুয়াল প্রসেসিং ক্যাপাসিটি ফর ওয়ান মেশিন এন্ড ক্যালকুলেট দ্য নাম্বার অফ মেশিন রিকোয়ার্ড, টু হ্যান্ডেল দ্য লোড। ওকে, এই যে তোর ইউনিট গুলো দেওয়া আছে, যে প্রোডাক্ট 1 2 3 একটা কোম্পানি এই তিনটে প্রোডাক্ট প্রডিউস করে, অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে এত এত এত, ঠিক আছে। আর স্ট্যান্ডার্ড প্রসেসিং ইউনিট টাইম আওয়ারে দেওয়া আছে, যেটা হচ্ছে যে কত, 5 আওয়ার, 8 আওয়ার, 2 আওয়ার। ঠিক আছে, এই ইউনিট গুলো দিয়ে তোর বের করতে বলবে কি, যে ক্যালকুলেট দা নাম্বার অফ মেশিন রিকোয়ারমেন্ট, কতগুলো মেশিন দরকার এই যে তোর এই ডিমান্ডের উপর ডিপেন্ড করে। তো এই কতগুলো মেশিন বের করতে পারবো মানে দরকার, ওইটা বের করার জন্য যে রিকোয়ার্ড মেশিন অথবা রিকোয়ার্ড ক্যাপাসিটি ইকুয়াল টু টোটাল প্রসেসিং টাইম নিডেড ডিভাইডেড বাই প্রসেসিং টাইম ক্যাপাসিটি পার ইউনিট। ঠিক আছে, এটা হচ্ছে যে সূত্র বা ফর্মুলা। আমরা একটা ম্যাথ দেখি, এই যে ম্যাথটা দেখি, a department works on 8 hour শিফট, ঠিক আছে। টোটাল কত, 8 ঘন্টার একটা শিফট, 250 দিন তোর কি পার ইয়ার কি হয় ডিপার্টমেন্টটা রান হয়। আর নিচে ইনফরমেশন গুলো দেওয়া আছে, কি কি প্রোডাক্ট প্রডিউস করে, 1 2 3 এই তিনটা প্রোডাক্ট প্রডিউস করে থাকে। অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে 400 300 700, আর স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম পার ইউনিট এটা আওয়ারে দেওয়া আছে, যেটা হচ্ছে যে কত, 5 ঘন্টা, 8 ঘন্টা, 2 ঘন্টা। ক্যালকুলেটেড টোটাল অ্যানুয়াল প্রসেসিং টাইম রিকোয়ার্ড, কতটুকু এই যে এই ভ্যালুটা রিকোয়ার্ড, যে টোটাল প্রসেসিং টাইম রিকোয়ার্ড প্রিন্টার। ওকে, সো যদি আমরা বের করি যে টোটাল প্রসেসিং টাইম, তাহলে আমার অ্যানুয়াল ডিমান্ড দেওয়া আছে, অ্যানুয়াল ডিমান্ড এটাকে আমি এডি দ্বারা ডিনোট করলাম। তারপর স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম এটাকে আমরা পিটি, ঠিক আছে, পিটি দ্বারা ডিনোট করলাম। তাহলে কি হবে, এই দুটো গুণ করলে তো আমার কি, যে টোটাল প্রসেসিং টাইম নিডেড ডিমান্ড ইনটু প্রসেসিং টাইম পার ইউনিট, তাই না? তো প্রসেসিং টাইম পার ইউনিট দিয়ে গুণ করলে আমরা কি টোটাল প্রসেসিং টাইম নিডেড কি, এই যে এই প্রোডাক্টটার জন্য কত, 2000 আওয়ার, এটার জন্য কত আওয়ার, এটার জন্য এত ঘন্টা, এটার জন্য এত, হ্যাঁ? তো টোটাল কত হবে, যে এই টোটালটার হচ্ছে যে 5800, যেটা হচ্ছে আমরা এখানে যে ক্যালকুলেট দ্য অ্যানুয়াল প্রসেসিং টাইম রিকোয়ার্ড, এটাই, এত
ঘন্টা আমার কি লাগবো, তোর বছরে লাগবো এই 3টা প্রোডাক্টকে কি করার জন্য, প্রসেস করার জন্য। এবার ডিটারমাইন দ্য অ্যানুয়াল প্রসেসিং টাইম ক্যাপাসিটি অফ ওয়ান মেশিন। আচ্ছা, একটা মেশিনের জন্য অ্যানুয়াল প্রসেসিং টাইম ক্যাপাসিটি বের করতে বলছে। তো দেখ, এখানে উপরে কিছু ইনফরমেশন দেওয়া ছিল যে পার ডেতে কি হয়, পার ডেতে তোর 8 আওয়ার করে কি হয় আমার প্রসেসিং হয়, আর বছরে 250 দিন কি হয় কোম্পানিটা রান করে বা ডিপার্টমেন্টটা রান করে। তাহলে আমরা যদি অ্যানুয়ালি কত ঘন্টা রান করে ওটা বের করতে চাই, তাহলে কি হবে যে ওয়ান মেশিন ওয়ার্কস 8 আওয়ার পার ডে এবং 250 ডে পার ইয়ার। তাহলে অ্যানুয়াল প্রসেসিং টাইম ক্যাপাসিটি বেসিক্যালি কি, যে এটা গুণ এটা, তাই না? বছরে যদি দিনে যদি 8 ঘন্টা করে রান করে, ঠিক আছে, বেসিক্যালি প্রসেসিং কাজ করে, তাহলে বছরে করতেছে 250 দিন রান করতেছে, তাহলে টোটাল অ্যানুয়াল প্রসেসিং টাইম ক্যাপাসিটি কত হবে? 8 into 2 50, তাই না? টোটাল কত তাহলে 2000 আওয়ার্স পার মেশিন পার ইয়ার। ওকে, সো এই একটা মেশিন বেসিক্যালি এক বছরে 2000 আওয়ার কি করে থাকে, প্রসেসিং করে থাকে। অ্যানুয়াল প্রসেসিং ক্যাপাসিটি হচ্ছে তার এটা। নেক্সট কোশ্চেনটা যদি আমরা দেখি, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মেশিন রিকোয়ার্ড টু হ্যান্ডেল দ্য লোড। এইটা আমরা একটু আগে রিকোয়ার্ড ক্যাপাসিটি ইকুয়াল টু কত দেখছিলাম, টোটাল প্রসেসিং টাইম নিডেড ডিভাইডেড বাই প্রসেসিং টাইম ক্যাপাসিটি পার ইউনিট। আমরা কিন্তু এই দুইটা ইউনিট বের করলাম, এই যে এ তে এটা বের করছি, বি তে এটা বের করছি। তাহলে কি রিকোয়ার্ড মেশিন আমরা লিখতে পারি যে রিকোয়ার্ড মেশিন ইজ ইকুয়াল টু টোটাল প্রসেসিং টাইম নিডেড, এই যে টোটাল প্রসেসিং টাইম বেসিক্যালি এখানে বের করলাম 5880 ঘন্টা, ডিভাইডেড বাই প্রসেসিং টাইম ক্যাপাসিটি পার ইউনিট। এই যে পার ইউনিটের জন্য প্রসেসিং টাইম ক্যাপাসিটি কত, 2000 আওয়ার পার, 2000 আওয়ার পার মেশিন। ক্যালকুলেট করলে কত আসে, 2.9 আসে। এখন দেখ মেশিন কি আমার 0.9 মানে ফ্র্যাকশন হতে পারে, তাই না? মেশিন তো ফ্র্যাকশন হওয়া পসিবল না। তো আমাদের অবশ্যই এটা কি করতে হবে, রাউন্ড আপ করতে হবে। রাউন্ড আপ করে আমার টোটাল 3টা মেশিনের দরকার। আচ্ছা, কস্ট ভলিউম অ্যানালাইসিস, এখানে কি বলা আছে, আমাদের কিছু কিছু জিনিস জানতে হবে। ফিক্সড কস্ট কি, ভেরিয়েবল কস্ট, তারপরে হচ্ছে যে টোটাল কস্ট, টোটাল রেভিনিউ, তারপরে হচ্ছে যে এটা প্রফিট, প্রফিটের সূত্র এটা মাইনাস হবে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। এরপর হচ্ছে ব্রেক ইভেন কোয়ান্টিটি ফর্মুলা। একটু আসি আমরা উপরে, যে তোর ফিক্সড কস্ট কি জানি, এই গ্রাফটা যদি দেখো, গ্রাফটা একটু দেখাই। দেখ কোনো কোম্পানি, ধর একটা কোম্পানি কোনো কিছু যদি প্রডিউস নাও করে, কোম্পানির একটা সার্টেন অ্যামাউন্ট কি থাকে, প্রতি মাসে খরচ থাকে না, এই পয়েন্টটাকে বলে থাকে যে এই খরচটাকে বেসিক্যালি বলা হয় থাকে ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্টের পর থেকে যে তোর কোনো কোম্পানি যদি কোনো কি করে, প্রোডাক্ট জেনারেট করা শুরু করে, ঠিক আছে, তাহলে এই যে গ্রাফটা দেখা যায়, এই গ্রাফটাতে আমরা টোটাল কস্টটা দেখতে পাই। এই টোটাল কস্টটা বেসিক্যালি কিভাবে আসে, টোটাল কস্ট আসে এই যে এই কস্টটা কি, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টটা ভ্যারি করে কি প্রতি ইউনিটের উপরে, এটা থেকে এদিকে ওয়াই এক্সিস বরাবর আমার টাকা, ঠিক আছে, বা তোর অ্যামাউন্ট, আর এদিকে আমার কি কোয়ান্টিটি। যত তোর কোয়ান্টিটি বাড়বো তত কি তোর খরচ কি অ্যামাউন্ট বাড়বো। তো এই যে এটাকে আমরা কি বলি, ভেরিয়েবল কস্ট বলি। এই কস্ট হচ্ছে যে আমার জিরো থেকে শুরু হয়, যদি কোনো কোয়ান্টিটি জেনারেট না করস তাহলে তোর কোনো অ্যামাউন্ট থাকবে না। যত বাড়বো আস্তে আস্তে কি তোর অ্যামাউন্টের পরিমাণও বাড়বে। সো এটা যে এই অ্যামাউন্টটা ভ্যারি করতেছে, এটা আমার ভেরিয়েবল কস্ট। আর এটা হচ্ছে কি ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট হচ্ছে যে ধর যদি তুই কোনো প্রোডাকশনে নাও করস, ঠিক আছে, তারপরে তোর কি একটা কোম্পানির কিছু অ্যামাউন্ট আছে যেটা প্রতি মাসে কি হয় ফিক্সড, যেটা খরচ হবে। ওকে, তো এটাকে আমরা বলি ফিক্সড কস্ট। এই যে ফিক্সড কস্ট এটা চেঞ্জ নাই। এরপরে যদি কি হয়, তোর আমরা বলতে পারি ধর যদি তুই টোটাল কস্টটা বের করতে চাস যে তোর আসলে কত কস্ট হচ্ছে, তাহলে এই যে ফিক্সড কস্ট, এই ফিক্সড কস্টটা তো কি আছেই, প্লাস তোর যে প্রতি ইউনিট যে প্রোডাকশন করতেছস, ঠিক আছে, ওই ভেরিয়েবল কস্ট ইনটু কত ইউনিট কি করতেছস জেনারেট করতেছস, ওই যে ওইটার গুণফলের সমান। এই যে এই কার্ভটা, আর এই যে এটা বেসিক্যালি আমার টোটাল কস্ট। আমার ফিক্সড কস্ট কি
কোনো চেঞ্জ নাই, একটা কোম্পানির কোনো ফিচার্স অলওয়েজ সেম। আর আমরা বলছিলাম কি ভেরিয়েবল কস্ট আর টোটাল কস্ট। টোটাল কস্ট হচ্ছে যে কি ভেরিয়েবল কস্ট কি করবে তোর ভ্যারি করবে, আর টোটাল কস্ট হচ্ছে যে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ইনটু কোয়ান্টিটি। এখানে এই যে এই ফর্মুলা গুলোই দেখাচ্ছে, দেখ টোটাল কস্ট এই যে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ইনটু কোয়ান্টিটি। আর টোটাল রেভিনিউ কত হবে? টোটাল রেভিনিউ হচ্ছে যে তোর ওই যে আমরা রেভিনিউ ফার্স্ট চ্যাপ্টারেই করে আসছিলাম, ফার্স্ট বলতে সেকেন্ড চ্যাপ্টার, যে কতগুলো কোয়ান্টিটি তুই কি করতেছিস আউটপুট প্রডিউস করতেছস আর পার ইউনিটের দাম কত, ঠিক আছে? এই যে প্রাইস পার ইউনিট, ওটা হচ্ছে আমার কি টোটাল রেভিনিউ। আর প্রফিট কত হবে? তাহলে প্রফিট হবে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। এই যে টোটাল যে রেভিনিউ, এই রেভিনিউ থেকে যদি তুই টোটাল কস্টটা বাদ দিস তাহলে তুই কি পাবি? তুই পাবি আমার প্রফিটটা। ওই যে অ্যাকাউন্টিং এ করছিলাম মনে হয়, ছোট ম্যাথ। এখন তুই ব্রেক ইভেন পয়েন্ট বের করতে চাচ্ছিস, যে তুই যদি কোনো প্রোডাক্ট এমন বলতে পারো যে ধর কতগুলা প্রোডাক্ট তুই প্রোডাকশন করলে বা প্রডিউস করলে মিনিমাম কতগুলো প্রোডাক্ট প্রডিউস অথবা প্রোডাকশন করলে তোর কি হবে না, লসও হবে না, লাভও হবে না। ওই পয়েন্টটাকে ব্রেক ইভেন পয়েন্ট বলা হয়। বুঝতে পারছিস? তার এই পয়েন্টের উপরে যতগুলা কি হবে প্রোডাকশন করবি তুই, তুই কি করবি প্রফিট করবি। আর এই যে ব্রেক ইভেন পয়েন্টের নিচে যতগুলো কোয়ান্টিটি তুই কি করবি প্রোডাকশন করবি, ওই ক্ষেত্রে তো লস হবে। এই ব্রেক ইভেন পয়েন্টটা ক্যালকুলেট করার জন্য একটা ম্যাথ আছে, ফর্মুলা আছে। এটা হচ্ছে যে কি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পি। আচ্ছা এই পি দ্বারা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে প্রাইস পার ইউনিট, ঠিক আছে, মাইনাস ভেরিয়েবল কস্ট। ওকে, এখন আমরা ম্যাথে আসি। দেখে যে একটা ম্যাথ দেওয়া আছে, এই অধ্যায়টা ইজি আছে। দ্য ওনার অফ ওল্ড ফ্যাশন ব্যারি, তারপরে যাতে অনেক কিছু এখানে আসে যে কি বলা আছে দেখ, মান্থলি পেমেন্ট অফ $6,000, এটা কিন্তু তার ফিক্সড কস্ট 15 দিন, সেটা কিন্তু প্রতি মাসে কি দোকান ভাড়া দেওয়া লাগে হয়তো $6,000। আর ভেরিয়েবল কস্ট কত? এই যে $2 পার পিস, and pieces would be retail for কত $7 each। তার মানে এটা কি সেলিং প্রাইস। ওকে, এখন আমার বল এখান থেকে তুই আইডেন্টিফাই করতে পারবি না এটা হচ্ছে আমার কি ফিক্সড কস্ট, এটা হচ্ছে আমার কি ভেরিয়েবল কস্ট, আর এটা আমার কি ফি। ফি মানে কি এই যে প্রাইস পার ইউনিট, পার ইউনিটে কত প্রাইস আমরা কি করতেছি, মানে পার ইউনিট কত প্রাইসে সেল করতেছি ওইটা। এখন দেখ হাউ মেনি পিসেস মাস্ট বি সোল্ড টু সোল্ড ইন অর্ডার টু ব্রেক ইভেন। ব্রেক ইভেনের জন্য কতগুলো পিসেস জাস্ট ভ্যালু বসাবি। এই যে ফিক্সড কস্ট আছে কত 6,000, পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে 7, আর ভেরিয়েবল কস্ট কত, ভেরিয়েবল কস্ট হচ্ছে 2। তাহলে 6,000 মাইনাস 5 দ্যাট মিন্স কত 2,000। 6,000 মাইনাস 5, ঠিক আছে, মানে ডিভাইডেড বাই তোর কত 7 মাইনাস 2 দ্যাট মিন্স কত 5। কত হলো তাহলে এই 6,000 আমি কি হিসেব করলাম আহ আচ্ছা, এই যে আমার বাচ্চা কত নাগাদ 6,000 ডিভাইডেড বাই 5, ক্যালকুলেশন কি করব ঠিক আছে 1200 ইউনিট আমি কি হিসেব করলাম আমার মাথায় আর লেগে বরং গেছে। 60 ঠিকই তো আছে। তারপরে হচ্ছে যে হোয়াট দা প্রফিট অথবা লস, ঠিক আছে, বি ইফ 1,000 pieces are made and sold in a month, that means তুই কি এখন কতগুলো করতেছিস কোয়ান্টিটি জেনারেট করতেছিস বা প্রডিউস করতেছিস 1,000 কোয়ান্টিটি, ঠিক আছে, তাহলে তোর প্রফিট বের করতে বলছে। তা আমরা একটু আগে দেখলাম যে প্রফিট বের করার সূত্র কি ছিল, প্রফিট প্রফিট দেখি পুরোটা, প্রফিট ইকুয়াল টু যে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, তাই না? তো টোটাল রেভিনিউ সূত্র কি ছিল? এই যে উপরে যদি আমরা আসি, এই যে টোটাল রেভিনিউ হচ্ছে যে কি প্রাইস পার ইউনিট ইনটু কিউ মানে কোয়ান্টিটি, আর টোটাল কস্ট কত, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ইনটু কিউ। এই তো। এবার যদি আমরা আসি এখানে যদি আমরা ক্যালকুলেশন গুলো করি, দেখি যে এখন আমার কোয়ান্টিটি কত 1,000, তাই না, কিউর ভ্যালু 1,000। এবার প্রফিট কত হবে, যে প্রফিট হবে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউ সমান কি এই যে প্রাইস ইনটু কোয়ান্টিটি মাইনাস টোটাল কস্ট কত
ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ইনটু কোয়ান্টিটি। জাস্ট সবগুলো ভ্যালু দেওয়া আছে, জাস্ট বসাবি, ক্যালকুলেশন করবি, দেখ মাইনাস আসছে, দ্যাট মিনস কি তুই লসে আসছিস, ঠিক আছে। তো বলবে যে এই যে এত পরিমাণ ডলার কি করে লসেস। পরের কোশ্চেনটা দেখ, ইজি আছে চ্যাপ্টারটা, মজা। হাউ মেনি পিসেস মাস্ট বি সোল্ড টু রিয়েলাইজ এ প্রফিট অফ এত। ওকে, সো এত এই যে এত ডলার প্রফিট যদি তুই কি করতে চাস এখন জেনারেট করতে চাস, তাহলে তোর কতগুলো কোয়ান্টিটি কি করতে হবে, সোল্ড করতে হবে, তাই না? তো দেখ, এই যে এই সূত্র থেকে বের করতে পারি আমরা, আমরা জানি কি তোরা প্রফিট এখন কত, এখন আমার প্রফিটের ভ্যালু জানা আছে, ঠিক আছে, প্রফিট এসে চাই $4,000, তাহলে আমরা লিখতে পারি প্রফিট ইজ ইকুয়াল টু কত, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, যেখানে টোটাল রেভিনিউ কত, এই যে প্রোডাক্ট প্রাইস ইনটু কোয়ান্টিটি মাইনাস টোটাল কস্ট কত, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ইনটু কোয়ান্টিটি, তাই না? এখান থেকে বেসিক্যালি আমাকে এখন কি বের করতে হবে, এটা থেকে জাস্ট এই যে কিউ এর ভ্যালুটা বের করতে হবে, আর বাকি সব জানা আছে। তা আমি যদি কিউ বের করতে চাই, দেখে যে আমি জাস্ট ক্যালকুলেশন করলাম, একটা ডেরিভেশন টাইপের ছিল, এই যে কিউ ইজ ইকুয়াল টু কত আসছে তোর মাইনাস প্রোডাক্ট ফিক্সড কস্ট মাইনাস প্রফিট ডিভাইডেড বাই ভেরিয়েবল কস্ট মাইনাস 5 মাইনাস পি, আর কি এপি হচ্ছে কি প্রাইস, ধরো প্রাইস পার ইউনিট, তাহলে পার ইউনিট প্রাইস বসাবি, ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 2,000 ইউনিট। এখন এই যে আমরা কি ফর্মুলাটা জেনারেট করলাম, এই ফর্মুলাটারে আমরা একটু নতুন স্ট্যান্ডার্ড ফর্মুলাতে কনভার্ট করতে পারি। দেখে যে এটা কি ফিক্সড কস্ট না, এটা কি প্রফিট না, আর আমরা জানি কি, আমরা জানি অলওয়েজ ভেরিয়েবল কস্ট থেকে তোর প্রোডাক্ট প্রাইসের কি কস্টটা বেশি থাকবে। তাহলে আমরা কি করলাম, এই যে উভয় পাশে পুরা দোনো পাশে মানে এই পুরাটাকে মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে কি হলো দেখ, এই যে যদি গাণিতিক দিয়ে গুণ করে এই যে প্লাস কত ফিক্সড কস্ট প্লাস টার্গেটেড প্রফিট, যে প্রফিটটা তুই অ্যাচিভ করতে চাচ্ছিস, ঠিক আছে, ওটা তোর টার্গেটেড প্রফিট ডিভাইডেড বাই পি, দিয়েছে যে তোর কি প্রোডাক্ট প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট। এটা দিয়ে তুই করলেই হবে, এখন এই যে এই ডেরিভেশন দেখান লাগবে না। এরপর থেকে যতগুলো আছে যদি রিকোয়ার্ড ইউনিট চায়, যে এত টার্গেট প্রফিট কি করতে অ্যাচিভ করতে কতগুলো ইউনিট তো সেল করা লাগবে, ঠিক আছে, তাহলে এই যে রিকোয়ার্ড ইউনিট কতগুলো সেল করা লাগবে, তাহলে ডিরেক্ট সূত্র ইউজ করবো এরপর থেকে আমরা। ওকে, এরপরে কোশ্চেনটা করি, এই যে যদি 2,000 ক্যান বি সোল্ড, মানে 2,000 ইউনিট যদি সোল্ড করে এন্ড প্রফিট যদি এত হয়, ঠিক আছে, এখন তোরা বললো যে আমি 2,000 ইউনিট সোল্ড করলাম, এখন আমার প্রফিট কত $5,000, ঠিক আছে, তাহলে তোর প্রাইস কত রাখা উচিত, মানে টি এর ভ্যালুটা বের করতে পারছে, টি না পি, পি এর ভ্যালুটা, কারণ প্রাইস পার ইউনিটে, যে প্রাইস শুড বি চেঞ্জ পার প্রাইস, মানে পার ইউনিটে কতগুলা প্রাইস এখন হওয়া উচিত পার ইউনিটের, যাতে করে আমি কি 2,000 ইউনিট সেল করে, এই 2,000 ইউনিট সেল করে এই যে $5,000 কি প্রফিট করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যদি আসি, এই যে আমাদের এখন কি দেওয়া আছে, আমাদের প্রফিট দেওয়া আছে আর কোয়ান্টিটি দেওয়া আছে, আমরা জানি রিকোয়ার্ড ইউনিটে, যে এই রিকোয়ার্ড ইউনিট থেকে আমরা এখন পি এর ভ্যালুটা বের করবো জাস্ট, তাহলে রিকোয়ার্ড ইউনিট পি ইজ ইকুয়াল কিউ ইজ ইকুয়াল টু কত, ফিক্সড প্রাইস প্লাস টার্গেটেড প্রফিট ডিভাইডেড বাই প্রাইস মাইনাস কি ভেরিয়েবল কস্ট। তাহলে এখান থেকে যদি আমরা পি বের করি, পি মানে পি, এই যে পি এর পাশে আসলো রিকোয়ার্ড ইউনিট এর পাশে আসলো, ঠিক আছে, এরপরে কত, জাস্ট নর্মাল ক্যালকুলেশন করলাম আর কি, করে আমরা এই যে পি এর জন্য এই ফর্মুলাটা জেনারেট করলাম, যেটা হচ্ছে যে কি ফিক্সড লস প্লাস টার্গেটেড প্রফিট ডিভাইডেড বাই আমাদের কোয়ান্টিটি যেগুলো দরকার, ঠিক আছে, প্লাস ভেরিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্ট কত, আমার ফিক্সড কস্ট উপরে দেওয়া ছিল 6,000, টার্গেটেড প্রফিট কত এখন এই যে $5,000, ঠিক আছে, কোয়ান্টিটি আমি জেনারেট করতে চাচ্ছি 2,000, আর ভেরিয়েবল কস্ট আমার কত ছিল 2, তাহলে আমার প্রাইস এখন কত রাখতে হবে, পার ইউনিট সেল করতে হবে কত $7.5, তাহলে আমি এই যে 2,000 কোয়ান্টিটি সেল করে 5,000 প্রফিট করতে পারবো, বুঝতে পারছিস? আগে কত ছিল, আগে কিন্তু 7 ছিল, এখন আমার 0.5 করে কি করতে হবে, আগে থেকে বেশি বেশি করে সেল করতে হবে। আচ্ছা, এবার ইন হাউস প্রোডাকশন আর আউটসোর্স কি জিনিস সেটা একটু আইডিয়া দিই। এমন হতে পারে, স্যার একটা সুন্দর এক্সাম্পল দিছে, রিয়েল লাইফ এক্সাম্পল, যেটা ছিল তো এরকম যে ইন্ডিয়া ইন্ডিয়াতে অনেক বড় বড় তোর ফ্রিজ কোম্পানি, ফ্রিজ বুঝছস, রেফ্রিজারেটর আর কি, ঠিক আছে, তো রেফ্রিজারেটর কোম্পানি গুলা
ওরা কি করে বাংলাদেশে আইয়া প্রোডাকশন করে, কিন্তু প্রোডাকশন যে করে নিজেরা কিন্তু ইয়ে করে না। তারা তোর ওয়ালটন ওয়ালটন আছে না বাংলাদেশের কোম্পানি, ওয়ালটন শোরুমে গেছিল স্যার ভিজিট করার জন্য। তখন স্যার দেখছিল যে ইন্ডিয়ার বড় বড় কোম্পানি গুলার মানে ব্র্যান্ডিং এ ওয়ালটন তাদের ইয়াতে ওয়ার হাউসে ইয়ে ফ্রিজ গুলো কি করতেছে ম্যানুফ্যাকচার করতেছে। তো স্যার তখন বললো যে যে এই যে ব্র্যান্ডিং কিন্তু ওই ইন্ডিয়ান কোম্পানির থাকতেছে, সবকিছুই ইয়ে করতেছে কিন্তু ম্যানুফ্যাকচারটা করতেছে ওয়ালটন। ঠিক আছে, কোম্পানির জন্য ম্যানুফ্যাকচার গুলো ওয়ালটন করতেছে। এখন একটা কোম্পানি তুই দুইটা ডিসিশন নিতে পারোস, ঠিক আছে। একটা হচ্ছে যে কি ধর তুই একটা প্রোডাক্ট সেল করবি, এই প্রোডাক্টটা নিজে নিজে প্রডিউস কইরা দেন মার্কেটে সেল করতে পারোস, অথবা তুই অন্য কারো থেকে প্রডিউস করাইয়া দেন ওটাকে মার্কেটে সেল করতে পারোস। ঠিক আছে, তো ওয়ালটনের যে ইয়েটা বললো স্যার, এক্ষেত্রে তুই কোন দিকে যাবি? তারা বললো যে আপনারা এক্ষেত্রে ইন হাউস প্রোডাকশনটা বেস্ট নাকি তোর আরেকজন দিয়ে প্রোডাকশন করাইয়া দেন মার্কেটে সেল করা বেস্ট। ঠিক আছে, এই যে এই ডিসিশনটা বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে নেওয়া যায়। ঠিক আছে, এই ক্যালকুলেশনটাই আমরা এখন দেখবো যে ইন হাউস প্রোডাকশন বেস্ট হবে নাকি তোর আউটসোর্স প্রোডাকশনটা যেটা করে বেস্ট হবে, মানে বাইরে থেকে প্রোডাকশনটা নিয়ে আসলে হবে বেস্ট হবে। এখন ওই ইন্ডিয়ার যে ইয়েটা কোম্পানি আছে ওই কোম্পানি সিনারিওটা এরকম, ওটাতে শেষ হয় নাই। ওরা বলছিল যে ওরা হইতে পারে কি ক্যালকুলেশন করে দেখছে যে ওরা যদি ইন্ডিয়াতে কি করে প্রোডাক্ট গুলাকে বা রিফ্রিজারেটর গুলাকে ইয়ে করে প্রডিউস করে, ওই ক্ষেত্রে হইতে পারে ওদের টোটাল কস্ট বেশি আসতেছে। দ্যাটস ওয়াই ওরা দেখছে যে কি আউটসোর্স করাও তাদের জন্য কি বেশি ইফিশিয়েন্ট। দ্যাটস ওয়াই ওরা কি করে এরকম বাংলাদেশে আইয়া তাদের প্রোডাক্ট গুলা তোর প্রোডাকশন করায় ওয়ালটনের হাতে। কারণ ওয়ালটনের নিজস্ব কি আছে, সবকিছু নিজস্ব, তাদের মেশিন নিজস্ব, তারপরে হচ্ছে যে যে, যত ধরনের কাঁচা মাল লাগে আর কি তোর একটা রেফ্রিজারেটরের জন্য সবকিছু তাদের কাছে আছে। তো ওই কারণে মনে করলে যে ওই কোম্পানিগুলার মানে টোটাল কস্ট যেটা কম আসে দেখে তারা কি করে আউটসোর্স করে, এক কথায় আর কিছু না। তো এই যে কখন তুই বুঝবি যে তোর আউটসোর্স করা চিপার হবে নাকি ইন হাউস প্রোডাকশনটা চিপার হবে? দেখ তোর যে কোয়ান্টিটিটা এটা যদি এই যে কিউ নট এই ভ্যালুটা থেকে কম হয়, ঠিক আছে, কোয়ান্টিটির ভ্যালু যদি তোর এই যে ব্রেক ইভেন পয়েন্ট থেকে কম হয় তাহলে আউটসোর্সটা কি চিপার। আর যদি তোর ব্রেক ইভেন পয়েন্ট থেকে তোর ডিমান্ডের কোয়ান্টিটি যেটা, ঠিক আছে, এটা যদি বেশি হয় তাহলে ওই ক্ষেত্রে তোর ইন হাউস প্রোডাকশনটা বেটার। এই ছিল এটার আইডিয়া। এটা একটা একটা আছে যে এফ্রেম ম্যানেজার ডিসাইডেড না পুরো এখানে কি আছে যে মেকিং দ্য আইটেম উড বি ইনভলভ ইনুয়াল লিজ কস্ট হচ্ছে যে এত, কস্ট অফ দ্য ভলিউম এস্টিমেটেড অ্যাজ ফলোজ। তার মানে একটা কোম্পানির তোর অ্যানুয়াল ফিক্সড কস্ট হচ্ছে যে এত, যদি সে কি করতে যায় মেক করতে যায় মানে ইন হাউস প্রোডাকশনে যায়, বাট যদি কি করে আউটসোর্স করে তাহলে কোনো কি নাই, খরচ নাই। কারণ আউটসোর্স করলে তো তোর কোনো কি ফিক্সড কস্ট নাই। ফিক্সড কস্ট কখন হয় তোর যখন তোর কি থাকে ম্যাটেরিয়াল থাকে, তো তোর নিজস্ব একটা কোম্পানি থাকে, তুই যদি কোনো প্রোডাক্ট কি করস মানে প্রডিউস নাও করস তারপরও কি থাকে একটা ফিক্সড কস্ট থাকে কিন্তু একটা কোম্পানি। তো যদি তুই ওটা আউটসোর্সই করস, ঠিক আছে, ওই ক্ষেত্রে কিন্তু তোর ওই ফিক্সড কস্টটা থাকবে না। এরপরে ভেরিয়েবল কস্ট কত? ভেরিয়েবল কস্ট হচ্ছে যে $60, আর এক্ষেত্রে একটু বেশি, তো ভেরিয়েবল কস্ট হচ্ছে $80। আর এনুয়াল কস্ট কত হবে? এই যে মেকিং করলে তোর 12,000, মানে কতগুলো ভলিউম তুই কি করতে চাচ্ছিস প্রোডাকশন রাখতে চাচ্ছিস, ঠিক আছে, প্রডিউস করতে চাচ্ছিস। যদি ইনহাউস প্রোডাকশন করিস তাহলে 12,000, এবং কি যদি আউটসোর্সও করিস তাহলে তোর ডিমান্ড অনুযায়ী তুই তো প্রোডাকশন করবি, তাই না? তো এই ক্ষেত্রে তোর কত 12,000, এটাও 12,000, এটা সেম। এখন কোশ্চেনটা কি ছিল, এই যে গিভ দিস নাম্বার, শুড দ্য প্রেম বাই অর মেক দিস আইটেম। এই যে তোর কোম্পানি কি ইন হাউস প্রোডাকশনটা করবে মানে নিজে তৈরি করবে নাকি বাইরে থেকে কিনে আনবে, ঠিক আছে, এই নাম্বার উপর বেস্ট করে ডিসিশনটা নিতে বলছে। আমরা যে কিভাবে করে দেখ সলিউশনটা, সলিউশনে দেওয়া আছে ইজ গিভেন ফর মেক ফিক্সড কস্ট কত, যে যদি তুই ইন হাউস প্রোডাকশন করো তো ফিক্সড কস্ট এত, ভেরিয়েবল কস্ট কত এত, আর এই ক্ষেত্রে ফিক্সড কস্ট 0, ভেরিয়েবল কস্ট কত $80। এখন কোয়ান্টিটি দুইটাই সেম, এক্ষেত্রে 12,000 কোয়ান্টিটি তুই কি করিস প্রোডাকশন করিস, এক্ষেত্রে 12,000 প্রোডাকশন তুই কি করবি মানে প্রডিউস করার জন্য ওই কোম্পানির একটা কন্ট্রাক্ট দিবি আর কি।
তো ফর মেক আমরা দেখবো এখন যে মেক করার জন্য আমাদের টোটাল কস্ট কত আসতেছে, এই যে টোটাল কস্ট ইকুয়াল টু আমরা জানি ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ইনটু কোয়ান্টিটি। তো যেটা আমরা ইন হাউস প্রোডাকশন করবো, আমার ফিক্সড কস্ট কত এক্ষেত্রে তো 150, এরপরে কত একক দশক শতক হাজার ও যে তার মানে $1,50,000। আর ভেরিয়েবল কস্ট কত $60। আর কোয়ান্টিটি কতগুলো প্রডিউস করতে চাচ্ছি আমরা 12,000। ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে আমার এই যে $8,70,000 কি আমরা যদি ইন হাউস প্রোডাকশন করি তাহলে আমাদের টোটাল কস্ট। আর যদি আমরা কি করতে যাই, আউটসোর্সিং করতে যাই বা আউটসোর্স করি, বাইরে থেকে কিনে আসি, ওই ক্ষেত্রে আমাদের কি যে ফিক্স কস্ট 0, ভেরিয়েবল কস্ট পার ইয়ার জন্য কত $80। আর এখানে কত তোর কোয়ান্টিটি হচ্ছে যে 12,000। ক্যালকুলেশন করলে আমরা দেখছি কত যে 9,60,000। এখন কোনটা বেস্ট বলতো, ইন হাউস প্রোডাকশন বেস্ট নাকি তোর আউটসোর্স করা বেস্ট? হ্যালো, বেস্ট হবে বলতো? নেটটা বেস্ট। ইন হাউসটা না, যেটা আমি তোর নিজে প্রডিউস করে বেচতে গেলে বেস্ট, কারণ এই ক্ষেত্রে আমার কি যে টোটাল কস্ট কম আসতেছে। সেটাই বলছে যে মেক ইট চিপার সো দা কোম্পানি শুড মেক আচ্ছা, মেক দ্য বাইয়ের আইটেম। যে ফিক্সড কস্ট 0 এটা কোথা থেকে যেন পাইলি? বাইয়ের যে নেট ফিক্সড কস্ট যেটা 0 পাইলি ওটা কই থেকে পাইলি? এটি এখানে দেওয়া আছে, ও টেবিলে দেওয়া আছে। আর নর্মালি যদি তুই কমন সেন্স কি বলে, ধর তুই একটা কোম্পানি রান করতেছস, ঠিক আছে, তাহলে তো তোর কোনো ফিক্সড কস্ট নাই। যদি তুই বাইরে থেকে কোনো প্রোডাক্ট ইয়ে করতে যাস, মানে ধর তুই নিজে কোনো প্রোডাকশন করতেছস বুঝছি, না, ঠিক আছে। বাইরে থেকে তুই কি করতেছস, ইম্পোর্ট করতেছস। তো যখন যত ডিমান্ড হবে তুই ওই হিসাবে কি করবি, ইম্পোর্ট করবি। ওই ক্ষেত্রে তোর কোনো কস্ট হবে না, ফিক্সড কস্ট থাকবে না। তো যা হবে সব পুরোটাই ভেরিয়েবল কস্ট, বুঝছিস না? হচ্ছে তা এখানে তাহলে তুই কত প্রায় $90,000 কি করতে পারিস, সেভ করতে পারিস যদি ইন হাউস তুই কি করে প্রোডাকশনটা করিস। এরপরে কোশ্চেনটা কি, পরের কোশ্চেনটা বলতে যায় যে দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট দ্য ভলিউম চেঞ্জ ইন ফিউচার। দ্যাট মিন্স যে ইউনিট অ্যানুয়াল ভলিউম যেটা, ঠিক আছে, বলতে যে এটা চেঞ্জ হতে পারে ইন ফিউচার। At what volume would the manager be indifferent between making and buying? আচ্ছা, কত ভলিউমের ভিতরে মানে ম্যানেজার ডিসিশন নেবে যে সে কি মেক করবে নাকি বাই করবে। তো এই ভলিউমটা এখন আমরা ক্যালকুলেট করবো। তাহলে আমরা জানি অবশ্যই যে এই যে ইনডিফারেন্স ভলিউমের জন্য আমার কি হতে হবে, টোটাল মানে কস্ট ফর মেক এবং টোটাল কস্ট ফর বাই সমান হতে হবে। ঠিক আছে, তাহলে টোটাল কস্ট সমান কি, যে আমরা জানি তো ফিক্স কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ইনটু কোয়ান্টিটি ফর মেক। আর বাইয়ের জন্য সেম ক্যালকুলেট করবো। এখানে ক্যাট ভ্যালুটা এই যে কিউ এর ভ্যালুটা, যে কতগুলো কোয়ান্টিটি মিনিমাম লাগবে, যেখানে আমি কি করতে পারবো, তো এই যে ইনডিফারেন্স ভলিউমটা বের করতে পারবো। তার মানে এই যে 7,500 ইউনিট, তারপরে ইনডিফারেন্স ভলিউম কত 7,500 ইউনিট। এর নিচে গেলে তার কি কোনটা চিপার হবে, তার জন্য ইন হাউস বাই করাটা চিপার, আর এর উপরে গেলে ইন হাউস প্রোডাকশন করাটা মানে বেস্ট, মেক করাটা কি বেশি চিপার হবে। বুঝতে পারছিস? ওকে, সো নেক্সট কোশ্চেনটা আসি আমরা। এই কোশ্চেনে ভাই এত বড় কোশ্চেন দেখলে পড়তে পারবে না। দেখ একটু পড়ে, মান্থলি ফিক্সড কস্ট দেওয়া আছে, দেখ একটা ফিক্সড কস্ট কত $42,000, ভেরিয়েবল কস্ট দেওয়া আছে $3 পার চার্জার, তারপরে হচ্ছে যে তোর এই যে সেলিং প্রাইস দেওয়া আছে $60। তাহলে প্রিপেয়ার দ্য টেবিল ফর শো দ্য টোটাল প্রফিট, ফিক্সড কস্ট, তারপরে ভেরিয়েবল কস্ট এন্ড রেভিনিউ ফর মান্থলি ভলিউম এত এত এত, ঠিক আছে? What is the break-even point? Also determine the profit when the volume equal to এত। তাহলে বের করতে পারবেন না, সবকিছু দেওয়া আছে, যে ফিক্স কস্ট দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট দেওয়া আছে, তারপরে তো মানে সেলিং প্রাইস দেওয়া আছে। তাহলে ভলিউম কত, এই যে যখন 10,000 তখন রেভিনিউ কত হবে, রেভিনিউ আমরা জানি কি বলতো, সেলিং প্রাইস ইনটু কতগুলো ভলিউম করবো, সেল করবো ততগুলো, মানে কতগুলো কোয়ান্টিটি সেল করবো, তাই না, মানে আউটপুট। তাহলে সেলিং প্রাইস ইনটু আউটপুট দিলে কত, এই যে 70,000। ওকে, আর ভেরিয়েবল কস্ট কত আসবে এক্ষেত্রে, এই দেখ আমাদের ভেরিয়েবল কস্ট কত দেওয়া আছে, $3 দেওয়া আছে। আর তাহলে কোয়ান্টিটি পার, এটা হচ্ছে যে কি পার কোয়ান্টিটির জন্য, আর কোয়ান্টিটি আছে কত 10,000, তাহলে 10,000 দিয়ে গুণ দিবি 30,000। ফিক্স কস্ট কত, ফিক্স কস্ট কিন্তু চেঞ্জ আসবে না, ফিক্স কস্ট সেম 42,000। ফিক্স মানে কি, এটা কোনো চেঞ্জ নাই, যা আছে তো। ওকে, তাহলে টোটাল কস্ট কত,
আমরা জানি টোটাল কস্ট হচ্ছে কি ফিক্সড কস্ট ইনটু কি ভেরিয়েবল কস্ট, তাই না? ইনটু না, কোনটা? এটা যোগ হবে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, তাই না? টোটাল কস্ট ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ইনটু কিউ। তো কি, এই তো এই যে এখানে তো কি করে দিচ্ছি, তাই না? ভেরিয়েবল কস্ট তারা রেভিনিউ। একটু দেখতে দেয়। না, এটা আলাদা করে টোটাল কস্ট। এই যে এখানে তো কিউ গুণ করে বের হ্যাঁ, করছি। কিউ তো করে দিচ্ছি, ভেরিয়েবল কিউ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এখানে এই কারণে টিবিসি কি লিখছে যে এই যে এই ভ্যালুটা লিখছে হুম। ভেরিয়েবল কস্ট। ওকে, তাহলে এটা যোগ হবে, যে এখানে গুণ আসছে এটা যোগ হবে, হ্যাঁ? এটা এখানে করে দিই, পরে মনে থাকে না এটি এত জায়গা। কালকে বুঝছস জিনিসগুলো সহজ, কিন্তু তোর মানে কোনটা যে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে এটা তো। এরপরে সাথে প্রফিট করতে হবে, তাহলে এই যে টোটাল কস্ট মাইনাস টোটাল রেভিনিউ মাইনাস কি টোটাল কস্ট, তাই না? প্রফিট হচ্ছে যে কি, এই যে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। তো রেভিনিউ ভ্যালু কত হয়েছে, রেভিনিউ কত হয়েছে 70,000, আর টোটাল কস্ট কত হচ্ছে, টোটাল কস্ট হচ্ছে 72,000। টোটাল 70 মানে 72, দ্যাট মিনস কত 2,000, এটাতে প্রফিট। সিমিলার ভাবে এটার জন্য বাকিগুলো বের করবি, ঠিক আছে? না এটা ক্যালকুলেশন। এরপরে কোশ্চেনটা বলছে কি, আচ্ছা ব্রেক ইভেন পয়েন্ট। তো ব্রেক ইভেন পয়েন্টের সূত্র, ডিরেক্ট সূত্র বসাবি, যে ফিক্স কস্ট দেওয়া আছে, এই যে ফিক্স কস্ট, তারপরে হচ্ছে যে তোর প্রাইস দেওয়া আছে ফর ইচ প্রোডাক্ট, সেলিং প্রাইস পি, এবং ভেরিয়েবল কস্ট দেওয়া আছে, ক্যালকুলেশন করবে এটার জন্য। ওকে, এন্ড আমরা জানি কি বের করতে বলছে কি, লাস্ট অলসো ডিটারমাইন দ্য প্রফিট হয় দ্য ভলিউম ইকুয়াল টু কত 22,000। 22,000 জন্য প্রফিট ক্যালকুলেট করতে বলছে। তো এই যে প্রফিট সমান কি টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, ঠিক আছে? তাহলে টোটাল রেভিনিউ আমরা জানি কি, তো প্রাইস ইনটু কোয়ান্টিটি মাইনাস তোর ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ইনটু কোয়ান্টিটি। তো ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, $46,000। ওকে, আর এই কোশ্চেনটা দেখি, রাইট ডাউন দ্য কস্ট রেভিনিউ এন্ড দ্য প্রফিট ফাংশন। এই যে ফাংশন বললে বেসিক্যালি কি করবি, টোটাল কস্ট যে কোটা আমরা জানি কি সূত্র, ওই যে সূত্র বসাবি ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ইনটু কোয়ান্টিটি। দেন এখানে তোর এই যে কোয়ান্টিটির ভ্যালুটা তুই জানোস না এখনো, ঠিক আছে? তাহলে কোয়ান্টিটি ছাড়া পুরো ইকুয়েশনটা লিখবি, এটাকে ফাংশন বলে। এই যে 42,000 প্লাস কত 15 কিউ। সিমিলারলি ভাবে তোর কি টোটাল প্রাইস, টোটাল রেভিনিউ, আর এটা কি তোর প্রফিট। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল ভলিউম ইজ রিকোয়ার্ড ফর ব্রেক ইভেন। তো ব্রেক ইভেনের সাথে কি ফিক্সড কস্ট, ঠিক আছে, ডিভাইডেড বাই প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট, তাই না? ওই আমার ব্রেক ইভেন, এই যে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই প্রাইস মানে সূত্র বসে ক্যালকুলেশন করবে, সব দেওয়া আছে। এই যে এটা হচ্ছে যে কি তোর ফিক্সড কস্ট, এই যে এটা কি, এটা হচ্ছে যে তোর ভেরিয়েবল কস্ট, আর এটা কত, এটা হচ্ছে যে তোর প্রাইস পার ইউনিট। তারপরে হচ্ছে যে হোয়াট উড বি দ্য প্রফিট ইফ 5,000 ইউনিট ওয়ার মেড। দ্যাট মিনস তোর কি যে প্রফিট দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা প্রফিট না, ইউনিট দেওয়া আছে, কিউ দেওয়া আছে, পি এর ভ্যালু বের করতে হবে। তো আমরা এরকম একটা সূত্র জানি না, এই যে প্রফিট ইজ ইকুয়াল টু কত, টি আর মাইনাস টি, তারপরে টি আর মাইনাস টিসি, এখান থেকে পি ইন্টু কিউ মাইনাস এফ সি প্লাস বিসি ইন্টু কিউ। ক্যালকুলেশন করলে যেটা পাবি, এটা যেহেতু প্রফিটের ভ্যালু কত আসছে, নেগেটিভ আসছে, দ্যাট মিনস কি অ্যাকচুয়ালি লস করতেছি আমরা। পরের কোশ্চেনটা যদি দেখি, তারপরে হচ্ছে যে হোয়াট উড বি দ্য প্রফিট, আচ্ছা এটা তো বললাম। তারপরে হাউ মেনি ইউনিট মাস্ট বি সোল্ড টু রিয়েলাইজ দ্য প্রফিট, কত এটা তো। তাহলে দ্যাট মিনস এখন প্রফিট তো দেওয়া আছে, কিউ এর ভ্যালু বের করতে হবে। এরকম একটা সূত্র উপরে জেনারেট করে আসছিলাম, এই যে সূত্রটা, কিউ ইজ ইকুয়াল টু কত ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই তোর প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট, ঠিক আছে? তাই তাহলে এত এই যে সব সূত্র ভ্যালু মনে দেওয়া আছে রাখুন ক্যালকুলেট কেমনে? করবি। হ্যাঁ, এত সূত্র মনে রাখুন কেমনে? প্র্যাকটিস। এর থেকে বেশি আমরা ম্যাথে মনে রাখছি, কিন্তু হচ্ছে জিনিস ইয়ে আর কি। এরপরে দেখে দিয়ে 100 ইউনিটস আছে, $4,000 থেকে বা 4,000 টাকা তুই কি করতে চাচ্ছিস, প্রফিট করতে চাচ্ছিস, তাহলে প্রাইস কত রাখতে হবে, মানে পি এর ভ্যালুটা এখন ক্যালকুলেট। এই যে এই সূত্রটারে এখন পি, এই যে এই সূত্রটা থেকে পি এর ভ্যালু বের করতে পারবি। পি ইজ ইকুয়াল টু কত, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই কোয়ান্টিটি প্লাস ভেরিয়েবল কস্ট। তার মানে কত করে সেল করতে হবে, 61 টাকা করে সেল করতে হবে। আগে কত টাকা ছিল, আগে কত টাকা করে সেল করছিল,
এই যে 22 টাকা করে হবে। আচ্ছা এখানে দাঁড়া আমি একটু দেখি কোশ্চেন গুলা সেম এগুলা দেখতে পারবে, এগুলা না দেখায় আমি আরেকটা কোশ্চেন আছে এটা যদি দেখে দিই। ফাইন্ড দ্য ব্রেক ইভেন পয়েন্ট করা, তো এটা পারবি, প্র্যাকটিস করিস। আচ্ছা এটা উপরে একবার দেখেছি, এটা আরেকবার দিচ্ছে এখানে, এটা দেখি এই কোশ্চেনটা দেখাচ্ছে। A company produce 5 different products, ঠিক আছে, 5টা different প্রোডাক্ট প্রডিউস করে থাকে উইথ দ্য ফলোইং অ্যানুয়াল ডিমান্ড অ্যান্ড প্রসেসিং টাইম পার ইউনিট। এখন কি কি দেওয়া আছে, 5টা প্রোডাক্ট দেওয়া আছে, তাদের কি অ্যানুয়াল ডিমান্ড দেওয়া আছে এবং প্রসেসিং টাইম দেওয়া আছে। তোর বের করতে হচ্ছে কি হাউ মেনি মেশিন উইল বি রিকোয়ার্ড টু মিট দ্য অ্যানুয়াল ডিমান্ড ফর দিস 5 প্রোডাক্ট। এখানে আবার বলে দিয়েছে যে অ্যানুয়াল ক্যাপাসিটি ফর এই মেশিন, একটা মেশিনের জন্য কি তোর অ্যানুয়াল ক্যাপাসিটি কত, 3,500 আওয়ার। তাহলে জাস্ট কি করবে যে টোটাল প্রসেসিং টাইম বের করবে, যে সূত্র যে তোর এডি ইনটু পিটি ক্যালকুলেশন করবি, টোটাল ভ্যালুটা বের করবে, এটাকে কি করবে যে টোটাল ভ্যালুটাকে তোর এই যে মেশিন পার ইয়ারে কতবার কত আওয়ার প্রসেসিং টাইম করে, যে প্রসেসিং টাইম ক্যাপাসিটি পার ইউনিট, ঠিক আছে, ক্যালকুলেট করলে 3.53 পাচ্ছিস। তো মেশিন তো আর কি হয় না, ফ্র্যাকশন হওয়া পসিবল না, তো ওটাকে কি করবি রাউন্ড আউট করে দিবে। ওকে এই কোয়েশ্চেনটা দেখ, এটা তোর স্যারের ইয়েতে দিছিল, কুইজ দিছিল। A company produce and sell the customer market in Bangladesh. It produce 3 different type of juice, like it's a mango, orange, and papaya. The company runs 8 hours per day. That means কি প্রতিদিন 8 ঘন্টা রান করে, আর বছরে 240 দিন কোম্পানি চলে। Currently, the company has 5 machines that produce the fruits and convert them into juice. ঠিক আছে? And each machine can produce any type of juice. Due to this negative compliments issues of a competitor, the marketing department has forecasted the potential significant increase in sale. এখানে বলে দিয়েছি স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম forecast for each type are given below. স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম ম্যাঙ্গোর জন্য কত, 3 মিনিট, অরেঞ্জের জন্য 4 মিনিট। এই ইউনিট গুলো কিন্তু খেয়াল করবে। দেখ কোশ্চেনে কিন্তু তোর ইউনিট গুলো কিন্তু কি দেওয়া ছিল, এখানে একটা ইউনিট দিতে দেওয়া ছিল, এখানে তোর ইয়ারলি বলেছে, আর এখানে যে ইউনিট গুলো এটা মিনিট মিনিট মিনিট। ওকে ফোরকাস্টিং ইয়ার ফর 2024 এর জন্য ফোরকাস্টিং ইয়ার কত, ফোরকাস্ট ভ্যালু হচ্ছে যে তোর এটা হচ্ছে 1,40,000, এটা 1,20,000, এটা 80,000। এখন কোশ্চেন চাইছে কি, based on the information identify how many extra machine the company needs to acquire the next year to fulfill the forecasted market demand। এই ডিমান্ডটা অ্যাচিভ করতে, ঠিক আছে, কোম্পানির কতগুলো মেশিনের দরকার ওটা বের করতে হবে। তো মেশিনের জন্য আমাদের তাহলে কি বের করতে হবে, এই যে তোর ম্যাঙ্গো, অরেঞ্জ, পাপায়া এগুলার কি হাউ মেনি প্রসেসিং টাইম বের করতে হবে, টোটাল প্রসেসিং টাইম। দেখ আমরা বের করলাম প্রোডাক্ট হিসেবে ম্যাঙ্গো, অরেঞ্জ, পাপায়া, অ্যানুয়াল ডিমান্ড কত, এই যে এটা, আর এটা হচ্ছে আমার কি প্রসেসিং টাইম। আচ্ছা দেখছো প্রসেসিং টাইম আমাদের কি দেওয়া ছিল, আমাদের প্রসেসিং টাইম দেওয়া ছিল মিনিটে, আমাদের এটাকে ঘন্টাতে নেওয়া লাগবে। কেন ঘন্টাতে নেওয়া লাগতেছে, আমাদের কোন ইউনিট কি ঘন্টায় দেওয়া ছিল, based on the information how many extra মেশিন যে এটা দেওয়া আছে, 5টা মেশিন বলছিল ডিপার্টমেন্ট, ঘন্টায় কি লেগে নিছে এটা, ও এই যে যে ইউনিটটা দেখছিস, এই যে এই ইউনিটটা ঘন্টায় দেওয়া আছে। মেশিনটা কি করে, প্রত্যেকটা মেশিন 8 আওয়ার পার ডে তে কি করে রান করে, এবং বছরে কত 240 ঘন্টা রান করে। তাহলে মেশিন কত ঘন্টা কি করলো প্রসেসিং এ ছিল একটা মেশিন, ওটা বের করতে পারবে না, এই যে 240 × 8, 240 × 8 দিলে কত আসে, 240 কত 1920 ঘন্টা। এই যে একটা মেশিন 1920 ঘন্টা কি ছিল প্রসেসিং এ ছিল, তাই না? তার মানে এই ইউনিট গুলো আমাকে কি নিতে হবে, প্রসেসিং এ নিতে হবে, আওয়ারে নিতে হবে। এই যে এগুলো যদি আওয়ারে নিই, দেখ কত আসে
3 মিনিট আওয়ারে নিলে 0.05, 4 আওয়ারে নিলে এটা আপাতত এরকম রাখছি কারণ এখানে নইলে ভ্যালু বেড়ে যায়। আর এটার যদি আওয়ারে নিই তাহলে এটা 0.05 আসে, ঠিক আছে? কারণ এটা 0.667 আসে, অনেক বড়। দ্যাটস এটা এভাবে রাখছি। এখন দেখ টোটাল প্রসেসিং টাইম নিডেড এটা বের করলাম। তাহলে এই যে 1,40,000 এটা দিয়ে গুণ করলে আমরা কত 7,000 পাচ্ছি। 1,20,000 যদি এটা দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 8,000। আর এই যে 80,000 যদি এটা দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত 4,000। তাহলে টোটাল প্রসেসিং টাইম নিডেড কত আমাদের? এই যে 19,000 হবে, 40 না। ঠিক আছে? কি অবস্থা? হয়ে গেল এই যে 8,000, 4,000, 7,000, 19,000। এখন দেখ আমাদের বেশি করতে হবে কি, এই যে অ্যানুয়াল প্রসেসিং টাইম ফর ওয়ান মেশিন ক্যাপাসিটি, ঠিক আছে? একটা মেশিনের জন্য অ্যানুয়াল প্রসেসিং টাইম বের করতে হবে। তো হয়ে গেল এই যে ওয়ান মেশিন ওয়ার্ক করে 8 আওয়ার পার ডে, তাহলে বছরে কত 240 দিন। তাহলে টোটাল অ্যানুয়াল প্রসেসিং টাইম ক্যাপাসিটি কত হবে? 8 ইন্টু 240, 1920 আওয়ার। এই যে 8 আওয়ার ছিল, আমরা এগুলো পুরোটা কি আওয়ার নিতে হচ্ছে। আর যদি এগুলো তুই মিনিটে রাখতি তাহলে এটাকে কি করতে হতো, তখন মিনিটে নিতে হতো। এখন রিকোয়ার্ড মেশিনের সূত্র কি? এই যে রিকোয়ার্ড মেশিন হচ্ছে টোটাল প্রসেসিং টাইম নিডেড ডিভাইডেড বাই এই যে এটা অ্যানুয়াল প্রসেসিং টাইম ক্যাপাসিটি, প্রসেসিং টাইম ক্যাপাসিটি পার ইউনিট। ক্যালকুলেট করবি কত আছে, এই যে এটা হচ্ছে 19টা আর এটা হচ্ছে 1920। ক্যালকুলেট করে 9.9, দ্যাট মিনস কি অলমোস্ট 10। ওকে, 19,000 ডিভাইডেড বাই 1920, দ্যাট মিনস 9.89। 9.89 হবে এটা, যেটা হচ্ছে কি অলমোস্ট কি আমাদের 10 হবে। এই ফ্র্যাকশন কি করতে পারবো না, রাখতে পারবো না মেশিনের জন্য। তো আমাদের কি করতে হবে, এই যে তো রিকোয়ার যে ইয়েটা মেশিনের দরকার, অবশ্যই কত হতে হবে, 10 হতে হবে। 10 নিচে হলে আমরা আমাদের কি টার্গেট ফিল আপ করতে পারবো না, তখন এফিসিয়েন্সিটা কমে যাবে। পরের কোশ্চেনটা কি ভাই, কত বড় কোশ্চেন! At the present, the overall efficiency on the shop floor is 80%. Okay. হ্যাঁ, আচ্ছা at present, হ্যাঁ এসব কেস যদি করতেছি শেষ। আচ্ছা, এখানে considering the efficiency, what will the total number of machine required to fulfill the forecasted market demand? Yes? আমাদের কি দেওয়া আছে, এই যে annual processing time এর ক্যাপাসিটি হচ্ছে যে, তো এটার কত পার্সেন্ট ইউটিলাইজ করতে পারতেছে, এই এফিসিয়েন্সি 80%। তাহলে জাস্ট এই যে এখানে এফিসিয়েন্সিটা গুণ করে দিবি, তাহলে কত আসতেছে আমার প্রায় 13টার মতো মেশিন লাগবে। ঠিক আছে, এটা ওকে। এরপরে যদি আমরা নেক্সটে দেখি, দেখেন এই ম্যাটটা ওই যে আমাদের ইয়ার মতো, এখানে যে 5,000 টাকা পিডিটি পার মান্থ এবং আমাদের স্যালারি কত দেওয়া আছে এত, তার মানে এই দুইটা কি ফিক্সড কস্ট। যে ব্যাংকের ইন্টারেস্ট হচ্ছে যে প্রতি মাসে $5,000, 5,000 টাকা, আর স্যালারি কত 20,000 টাকা, এই দুইটা কি ফিক্সড কস্ট। তাহলে টোটাল ফিক্সড কস্ট কত হবে? এই যে 5,000 প্লাস 20,000, দ্যাট মিনস হবে 25,000 টাকা। এখান থেকে এরপরে দেখি যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট 2 টাকা। আর কারেন্টলি তারপরে যে পার প্যাকেট কত টাকা করে সেল করবো, 5 টাকা। দ্যাট মিনস এটা আমার কি পি, মানে প্রাইস পার ইউনিট। এখন কোশ্চেন চাইছি কি, কোশ্চেন আছে বেসড অন দ্য অ্যাভেলেবল ইনফরমেশন শুড দ্য কোম্পানি কন্টিনিউ বাইং ফ্রম দ্য সাপ্লায়ার। ঠিক আছে, নেক্সট ইয়ার প্রোডিউশন। ও আচ্ছা, এটা একটু ডিফারেন্ট করছে। যে এটা কি ইন হাউস, মানে ইন হাউস প্রোডাকশন করলে লাভ হবে ইয়ার কোম্পানির, নাকি তোর বাইরে থেকে কি করলে প্রডিউস করে আনলে কোম্পানির জন্য লাভ হবে, ওটা বের করতে পারে। তাহলে টোটাল কোয়ান্টিটি কত পুরো সিনারিটা আমরা পড়ি নাই, বলছে কি যে কারেন্টলি দ্য কোম্পানি পার্সেল দ্য পেপার প্যাকেজ অফ দ্য জুস ফ্রম দ্য সাপ্লায়ার। ঠিক আছে, সাপ্লায়ার থেকে কি করে থাকে, এটা তোর নিয়ে থাকে। তারপর ওয়ান অফ দ্য এক্সিকিউশন সাজেস্ট দ্য বিজনেস প্রপোজাল অফ প্রডিউসিং দ্য প্যাকেজ
in-house, it will be required the purchasing new equipment with an annual bank interest of এত টাকা per month and hiring the staff with a fixed salary so যে এত টাকা per month. The material energy and the operating cost will be এত টাকা, that means it's a variable cost. And currently the company pays এত টাকা per pack to the supplier. That means এটা হচ্ছে যে আমাদের কি এই যে এটা সাপ্লায়ার এর কাছে পে করে, তাই না? পার ইউনিটের জন্য 5 টাকা করে দেয়। তো বলছে কি তোর based on the available information should the company continue buying from the supplier next year for the proceeding with the executive proposal or producing the packaging in-house? ঠিক আছে, যে গেল যে কি সাপ্লায়ার থেকে নেবো নাকি তোর যে এক্সিকিউটিভ এর কথা মতো ইন-হাউস কি করবে, প্রডিউস করে দেখবে। এখন আমাদের টোটাল কস্ট দেখতে হবে যে কোন দিকে বেশি গেলে কি লাভ হয় আর কি কোম্পানির, যে তোর ইন-হাউস প্রোডাকশন লাভ হবে নাকি তোর সাপ্লায়ার থেকে নিলে লাভ হবে। তো ওই ক্যালকুলেশনটাই এখন আমরা করবো। দেখ ফার্স্ট আমরা কি দেখতেছি, ফর বাই ফ্রম দ্য সাপ্লায়ার থেকে বাই করতে হবে, টোটাল কোয়ান্টিটি কত আছে, টোটাল কোয়ান্টিটি আমার কত, এই যে 1,40,000, 1,20,000 আর 80,000, দ্যাট মিনস কত 3,40,000 ইউনিট আছে। আর পার প্যাকেট কস্ট কত করে নিচ্ছে সাপ্লায়ার, 5 টাকা করে নিচ্ছে। তার মানে আর ফিক্সড কস্টের ক্ষেত্রে 0, তাহলে টোটাল কস্ট কত, এই যে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ইনটু কোয়ান্টিটি। ফিক্সড কস্ট 0, ভেরিয়েবল কস্ট কত 5 টাকা, আর কোয়ান্টিটি কত আছে 3,40,000। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি প্রায় 17 লাখ টাকা। ওকে, আর যদি ইনহাউস মানে প্রডিউস করতে চাই আমরা, কোয়ান্টিটি সেম, ঠিক আছে, ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে কমে আসতেছে 2 টাকা। আর তোর ফিক্সড কস্ট কত, ওই যে 20,000 টাকা, এটা ছিল কি পার মান্থ। আমরা যেহেতু ইয়ারলি ক্যালকুলেট করতেছি আমাদের কি করতে হবে, পার দিয়ে গুণ করতে হবে। এবং এই যে তোর ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট পার মান্থ কত 5,000 টাকা। আর যেহেতু আমরা ইয়ারলি ক্যালকুলেট করতেছি তাহলে 12 দিয়ে গুণ করলাম, তার মানে পার মান্থ পার ইয়ার ভেরিয়েবল কস্ট কত 3 লাখ টাকা, তাই না? এখন যদি আমরা টোটাল কস্ট বের করি, তাহলে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ইনটু কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে ফিক্সড কস্ট কত, ফিক্সড কস্ট হচ্ছে আমাদের এই যে 3 লাখ টাকা, প্লাস ভেরিয়েবল কস্ট কত 2 টাকা, আর কোয়ান্টিটি 3,40,000, তাহলে টোটাল কস্ট কত আসতেছে 9,80,000। আগে কত আসছিল 17 লাখ টাকা। দ্যাট মিনস কোনটা বেস্ট, ইন-হাউস প্রোডাকশনটা আমার বেস্ট। কত টাকা প্রাইস সেভ করতে পারবো, 7,20,000 টাকা সেভ করতে পারবো। বুঝতে পারছিস? ফরম্যাটটা কি, এই কোম্পানি লোকেটেড ইন হংকং, এত ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট আছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট আছে এত, and তারপরে it must pay $20,000 per year equipment rent, that means এটা কি, এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট, ঠিক আছে। and direct material cost হচ্ছে যে এত টাকা পার ইউনিট, and labor cost হচ্ছে যে এত টাকা পার ইউনিট, ঠিক আছে। এই তাহলে এই দুইটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট কত, 10 প্লাস 20, $30। এরপরে কি সেলিং প্রাইস দেওয়া আছে যে $50 পার ইউনিট। এখন বলতে কি হাউ মেনি ইউনিট মাস্ট বি সোল্ড পার মান্থ টু অ্যাভয়েড এ লস অ্যাভয়েড করা যায় না। দ্যাট মিনস আমাকে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হবে। ব্রেক ইভেন পয়েন্টের সূত্র কি, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই এই যে পার ইউনিট সেল ইউনিট, যে প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট। দ্যাট মিনস কত, এই যে 20,000 ডিভাইডেড বাই 50 মাইনাস 30, এটা হওয়ার কথা দেখি। হ্যাঁ, তার মানে প্রতি মাসে তাকে কত 10,000 টাকা, 10,000 ইউনিট পার ইয়ার, কি ইয়ারে ছিল, হ্যাঁ ঠিক আছে, যে পার ইয়ার 10,000 ইউনিট, এই রাখ কি করলাম, এই যে এই ইউনিট গুলো ইয়ারে, তার মানে প্রতি ইয়ার তাকে 1,000 ইউনিট কি করতে হবে, সেল করতে হবে। কিন্তু কোশ্চেনে চাইছে কি পার মান্থ, তাই না? তো পার মান্থ হলে কত, এই যে 1,000 ডিভাইডেড বাই 12 যা আসে, বাট মনে হয় একটা ফ্র্যাকশন ভ্যালু আসবে, বাট ওটাকে আমরা কি করে দেবো, রাউন্ড আপ করে দেবো। এই যে 83.33 আসে এত ইউনিট, তো ওটাকে রাউন্ড আপ করে কত 84 ইউনিট পার মান্থ। ওকে, দেন হাউ মেনি ইউনিট মাস্ট বি সোল্ড টু জেনারেট এই যে এত প্রফিট পার ইয়ার। ওই যে আমরা প্রফিট সমান জানি কি, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, ওখান থেকে ক্যালকুলেট করে বের করবি, সবকিছু দেওয়া আছে। ওইগুলো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হাউ মেনি ইউনিট মাস্ট বি সোল্ড, আচ্ছা আমরা তো একটা আমরা আমরা কি একটা সূত্রই তো বের করলাম এটার জন্য, তাই না, যে ফিক্সড কস্ট
এরপর হচ্ছে যে প্লাস নাকি মাইনাস ভুলে গেলাম তো, প্লাস এই যে টার্গেটেড প্রফিট ডিভাইডেড বাই প্রাইস মাইনাস কি ভেরিয়েবল কস্ট ক্যালকুলেশন করবি যা আসে তা। এরপর হচ্ছে যে দ্য মার্কেটিং ডিপার্টমেন্ট এস্টিমেট দ্যাট অনলি 8,000 ইউনিট ক্যান বি সোল্ড নেক্সট ইয়ার টু মেনটেন দ্য প্রফিট এত। দ্যাট মিনস কি তোর এই যে এটা হচ্ছে যে কোয়ান্টিটি আর এটা হচ্ছে যে তোর প্রফিট, ঠিক আছে? তাহলে এখন তোর বের করতে হবে কি প্রাইস, এর ভ্যালু বের করতে হবে। তাহলে বের করতে পারবে না, সূত্র এটা আগে দেয়, এই যে is equal to fixed cost plus targeted profit divided by quantity plus variable cost। ভ্যালু বসাবি, ক্যালকুলেশন করবি, হ্যাঁ না? A proposal suggests outsourcing productions from a supplier in Bangladesh, তারপরে যে who will charge $40 per unit, ঠিক আছে? That means কি এখন তোর আউটসোর্সিং করার ট্রাই করতেছে ওরা যে 40, তখন ভেরিয়েবল কস্ট কত আসবে? $40 পার ইউনিট আসবে, ঠিক আছে? ইনক্লুডিং এভরিথিং, তোর এই যে প্রোডাকশন কস্ট, তারপর শিপিং, ওকে? ফর দ্য এস্টিমেটেড তারপরে 8,000 ইউনিট নেক্সট ইয়ার, ঠিক আছে? যে তোর নেক্সট ইয়ারে 8,000 টাকা, 8,000 ইউনিট, সরি 8,000 ইউনিট তোর কি প্রোডাকশন করার জন্য আমাদের কি করতে হবে? আহ, কি ছিল কোশ্চেনটা? আর পড়ি কোশ্চেনটা। নেক্সট ইয়ার যে 8,000 ইউনিট আমরা সেল করতে চাচ্ছি, ঠিক আছে? ওখানে একটা প্রপোজাল আসছে যে তুমি কি করো, এই যে $40 ইউনিটের কি করো, যে পার ইউনিট কস্টের উপরে বাইরে থেকে আউটসোর্সিং করো। এখন আমাকে ডিসিশন নিতে হবে যে কোনটা বেস্ট, যে আমার জন্য কি যে পার্চেসিং ইন হাউস নাকি আউটসোর্সিং টা বেস্ট, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে কি করবো, আমরা টোটাল কস্টটা বের করবো। দেখ, ফার্স্ট যে করে গেলাম, এই যে বাই ফ্রম সাপ্লায়ার, সাপ্লাই থেকে যদি আমরা বাই করি কত হবে, আমার কোয়ান্টিটি হচ্ছে 8,000 ইউনিট, ভেরিয়েবল কস্ট কত 40, এখানে কোনো ফিক্সড কস্ট নাই, টোটাল কস্ট কত $3,22,000, $3,20,000, ঠিক আছে? আর তাহলে আর যদি আমরা ইনহাউস প্রডিউস করি তাহলে আমাদের এই ক্ষেত্রে ফিক্স কস্ট কত $20,000, ভেরিয়েবল কস্ট কত $30, আর কোয়ান্টিটি কত 8,000। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের কত 2,60,000 টাকা। তো এটা টাকা না, এটা ডলার হবে, ঠিক আছে? $2,60,000, $2,60,000 যদি আমরা এখন তাহলে কত ডলার সেভ করতে পারবো, যে 3,20,000 মাইনাস $2,60,000 যদি আমরা কি করি ইন হাউস প্রোডাকশন করি। শেষ। এটাই ছিল সিলেবাস। জিনিসগুলো ঠান্ডা মাথায় করা লাগবে আর কি, একটু ক্যালকুলেশন একটু বড় বড়, একটু সহজ আছে। বল কার কোনো কুয়েরি? হ্যালো, কিরে বন্ডরা, এটা বন্ড মনে হয় নাই। হ্যালো মহসিন, বল। তোর ওই ওএস এর নোটে ঢুকতে পারবে একটু? সিস্টেম, এটা বন্ধ করে